ম্যাম কিছু বলতেছেন, মানে ম্যাম শোনা যাচ্ছে না কিছু। আমি কিছুই বলছি না, কারণ তোমাদের এখনো জয়েন করতে হচ্ছে, তাই এখনো কিছু বলছি না। মাত্র 16 জন তো, তাই অপেক্ষা করছি। আচ্ছা, ক্লাসে ব্যাপার কি, আর কেউ জয়েন করছে না? সবাই জানে না রুটিন? জ্যৈষ্ঠী, ম্যাম বুঝতে পারিনি আপনার কথাটা। রুটিন সবাই পায়নি ক্লাস? ম্যাম আজকে সকালবেলায় সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি যখন আপনি দিয়েছেন। আচ্ছা, মানে হচ্ছে আগে থেকে এমনি জানতে না রুটিন তোমরা? না ম্যাম। ও আজকে ম্যাম জানিয়ে দেওয়া হয়েছে সবাইকে। আর একটু আগেও একটা ক্লাস ছিল, মাত্র শেষ হ্যাঁ, একটু হলো। আগে তো ওই ক্লাসে কতজন ছিল? ম্যাম এরকমই ছিল ম্যাম, 20 জনের মতন, 17, 18, 20, 19, 20। ব্যাপার কি এসেছে কেন? ম্যাম আসলে আমরা জানতাম না যে আজকে থেকে ক্লাস শুরু হবে, কালকেও জানাইলে ম্যাম হয়তো অনেকে ম্যাম জয়েন করতে পারতো। বারবার ভাবি যে হয়তো রুটিন আগে যেরকম হতো না, তোমরা রুটিন পেয়ে যেতে, এখন পাও না কেন? ম্যাম এখন তো কেউ দেয় নাই আমাদেরকে রুটিন, আপনিই ও দিলেন আচ্ছা। আজকে থেকে। আচ্ছা, তার মানে মাহমুদা ম্যাডামের ক্লাস ছিল যেরকম, তো জানানো হয় নাই আগে? না ম্যাম, আমরা আজকে সকাল 9:30টায় জানতে পারছি যখন আপনি আমাদেরকে রুটিনটা দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে বুঝতে পারি না। আমি একবার না মনে করেছিলাম যে গতকাল রাতে পাঠাবো, মোবাইলটাও নিয়েছি। ইদানিং কেন যেন এত বেশি ভুলে যাই। মোবাইলটা নেওয়ার পরে হঠাৎ করে আমার আর মনে ছিল না, সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয়েছে, তো ভাবলাম যে 9:30টায় দিলে ঠিক হবে। আর তো সকালে হয়তো তোমরা উঠবে না বা পাবে না, তো সেজন্য একটু দেরি করে দিয়েছি। আমি ভেবেছি যে অনেক সময় তোমাদের যে গ্রুপটা, সেই গ্রুপটাতে তো রুটিন পাঠিয়ে দিত আগে যেরকম, এই জন্যই আমি হচ্ছে আর পাঠাইনি। পরে তারপরে মনে হলো যে আচ্ছা, যদি এরকম হয় যে তোমরা পাওনি, সেজন্য আবার সকালে পাঠালাম। ও আচ্ছা, সেই জন্যই এত কম। তাহলে আমি যদি কোনো কিছু পড়াই, তাহলে তো আবার ওদের জন্য পড়তে হবে। ম্যাম আমাকে সবাই মেসেজ দিয়েছিল, অনেকেই মেসেজ দিয়ে দিয়ে বলছে যে ম্যাম আপনাকে বলতে, হুম আমি ওগুলো বলেছিলাম আপনাকে সমস্যাগুলো। ম্যাম যদি একটু ওগুলো নিয়ে হুম। একটু আলোচনা করতেন।
দিতেন, তাহলে আচ্ছা ম্যাম ঠিক হচ্ছে আছে। যে স্লাইড গুলো যদি ম্যাম দিয়ে দিতেন তাহলে আমি হচ্ছে যে দিয়ে দিতাম সবাইকে। আচ্ছা তুমি যে প্রশ্নের ইয়েগুলো আমাকে দিয়েছো, সেখানে আমি অনেকগুলো প্রশ্নই পেয়েছি যে প্রশ্নগুলো আসলে তোমাদের আগে পড়ানো হয়েছে। যেমন পড়ানো হয়েছে আহ, ম্যাম প্রশ্নটা করেছিল মিশি, মিশি বলছিল যে এগুলা করলে ম্যাম হচ্ছে ম্যাম আপনাকে দিতে বলছিল যে ম্যামকে দিও আর বলবা যে এগুলা যেন একটু ম্যামকে আলোচনা করে, এই জন্য ম্যাম আপনাকে সরাসরি পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেখানে এমন অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্ন আমি আসলে আগে পড়িয়েছি। যেমন ধরো ফ্যাশন ডিজাইনিং কর্মসংস্থানে কিভাবে সহায়ক, এরকম একটা প্রশ্ন ছিল মনে হয়। তো এই প্রশ্নটা তো আমি একদম শুরুর দিকে যখন ক্লাস নিচ্ছিলাম, তখন কিন্তু আমি এই ক্লাসটা নিয়েছিলাম তোমাদেরকে, যে ফ্যাশন ডিজাইনিং এ পড়লে কি কি হওয়া যায়, কর্মসংস্থানের সুযোগগুলি, জি ম্যাম, আপনি এই অপরচুনিটি ক্লাসটা স্কোপ অনেক গুলি ডিটেলসে নিয়েছিলেন। নিয়েছিলাম না, বলো? জি হ্যাঁ, ম্যাম। তো আমার কাছে মনে হয়েছে যে যে প্রশ্নগুলো তোমরা দিয়েছো রিপিট কোয়েশ্চেন, মানে যে ক্লাসগুলি নেওয়া হয়েছে সেগুলি। ক্লাস যেটা নেওয়া হয়নি, আমি গত কয়েকদিন ধরে শুধু তোমাদের জন্য নতুন কিছু স্লাইড রেডি করেছি, কারণ আমার আগের সব কিছু বললাম যে আমার নাই। ড্রাইভে, গুগল ড্রাইভে কিছু আমি সেভ করে রেখেছিলাম, তো কিছু পেলাম, আরো অনেক কিছু পাচ্ছি না। যেমন আমার মনে হচ্ছে প্লিটের তোমাদের একটা স্লাইড আমি দিয়েছি, ওই প্লিটের স্লাইড এখন খুঁজেই পাচ্ছি না, ড্রাইভেও নাই দেখলাম। তো পেন ড্রাইভ যতদিন ঠিক না করা হচ্ছে, ততদিন আসলে আমি কিছু উদ্ধার করতে পারছি না। ম্যাম তো দেখা প্লিজের যাচ্ছে স্লাইড তো পাই ম্যাম নাই আমি। প্রিন্টের স্লাইড পাইনি। প্লিটের স্লাইড আমি দেইনি, কিন্তু আমার মনে হচ্ছে না প্লিটের আমি ম্যাম, একটা স্লাইড করেছি এবং সেই ম্যাম আমরা পাইনি। ম্যাম আমি তো ম্যাম পাইনি, আমি জিমেলে চেক আচ্ছা, করছি ম্যাম সব জায়গাতে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে ছিল, মানে আমার কাছে আমার ফোল্ডারেই ছিল, এখন সেটাও আমি খুঁজে পাচ্ছি না, কারণ ওই যে পেন ড্রাইভ ওপেন হচ্ছে না এই জন্য। তো তখন দেখা গেল যে আমি খুঁজে দেখলাম যে কি কি জিনিস আমার পড়ানো হয়েছে আর কি কি বাকি আছে। তখন মনে হলো যে আমি শুধু তোমাদেরকে পড়াইনি, কি ফ্যাশন ড্রয়িংটা পড়াইনি, ফিগার ড্রয়িংটা। ফিগার ড্রয়িংটা কেন পড়াইনি, কারণ হচ্ছে ওইটা স্কেচের ক্লাসটা শুরু করবে, স্কেচের ক্লাসটা শুরু করার পরে আমি ভেবেছিলাম শুরু করবো, এই জন্য আমি ওইটা আপাতত স্টপ রেখেছিলাম। আর পড়াইনি হচ্ছে কি যেমন পকেট, এগুলো আমি এমনি জাস্ট একটু আলোচনা করে গিয়েছিলাম, ওগুলো কোনো স্লাইড দেইনি। তো এটার আমি স্লাইড রেডি করেছি। কিন্তু এমব্রয়ডারিও আমার মনে হয় আমি পড়িয়েছি তোমাদেরকে, পড়িয়েছি না এমব্রয়ডারি? ম্যাম আলোচনা করেছিলেন কিন্তু ম্যাম স্লাইড পাই নাই, কিংবা হচ্ছে ম্যাম অন্য কোনো ডকুমেন্টও পাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এমব্রয়ডারি আমি স্লাইড দিয়ে দিব। আবার ওখানে কিছু লেখা হয়েছে কিছু ট্রেডিশনাল এমব্রয়ডারির নাম, এগুলো আমি তোমাদের আলোচনা করেছি, এমব্রয়ডারির কিছু নাম আর ট্রেডিশনাল কিছু এমব্রয়ডারির নাম। সেখানে আমার মনে আছে যে আলোচনা করেছেন যে যে নকশি কাঁথা, যশোর স্টিচ, তারপর হচ্ছে পাঞ্জাবে, যেমন পাঞ্জাবি হচ্ছে কি যেন একটা পাঞ্জাবি স্টিচ বা এই টাইপের কিছু। তো এরকম বিভিন্ন দেশেই হচ্ছে কিছু ট্রেডিশনাল স্টিচ আছে, যেগুলি এমব্রয়ডারি, ট্রেডিশনাল এমব্রয়ডারি নামে পরিচিত। এই সম্পর্কে আমি একটু আলোচনা করেছিলাম মনে আছে। তো ঠিক আছে, এটার আমি স্লাইড তোমাদেরকে পাঠিয়ে দিব। আর বাকি যে প্রশ্নগুলো দিয়েছে, আমার মনে হচ্ছে ঘুরে ফিরে কিছু প্রশ্ন এসেছে যেগুলো আমি আগেই ক্লাস নিয়েছি, ওই প্রশ্নগুলো এসেছে। তো পকেটের সমস্যা একজন বলেছিল, জ্যোষ্ঠীও বলেছিল যে পকেটের উপর ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, আমি পকেটের উপর আজকে ক্লাসটা নিব ভেবেছি, এখন এত কম উপস্থিতি বুঝতে পারছি না, অসুবিধা নেই, আমি নিয়ে দিচ্ছি। তারপরে সমস্যা থাকলে পরে আমাকে জানিও। তাহলে কি শুরু করে দেব? জি ম্যাম। আচ্ছা, শুরু করে দেই। যেহেতু তোমাদের ফ্যাশন ফিগার ড্রয়িংটা শিখতে চেয়েছো, মানে আমি যেহেতু ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম, সঞ্জিতা ম্যাডামের সাথে কথা হয়েছে, বললো যে ক্লাস শুরু করে দিবে। তো সাইদ স্যারকে জানানোর কথা, এখনো আমি অবশ্য জানি না, তারপর আরেকবার ম্যাডামের সাথে আমি কথা বলে নিবো। যাই হোক, এখন আমি মোটামুটি তোমাদেরকে থিওরি একটু বোঝানোর চেষ্টা করছি, পরে যখন তোমরা নিজেরা আঁকবে তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, যখন আঁকা শুরু করবে তখন আরো ক্লিয়ার হবে জিনিসটা। এখন আমি থিওরিটিক্যালি কিছু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো ফ্যাশন ফিগার কি, ফ্যাশন ফিগার হচ্ছে যে একটা আদর্শ মাপ নিয়ে হচ্ছে আনুপাতিক হারে দেহকে হচ্ছে যে কয়েকটা ভাগে বিভিন্ন ভাবে হচ্ছে প্রেজেন্ট করা, বিভিন্ন পোজে হতে পারে, বা একদম হচ্ছে কোনো পোজ ছাড়া নর্মালিও প্রেজেন্ট করা যেতে পারে। মেইন কথা হচ্ছে যে ফ্যাশন ডিজাইনাররা এই ফ্যাশন ফিগারটা কেন আঁকে,
যে আমি যখন ফাইনালি কোনো একটা গার্মেন্টস সেলাই করে ফেলবো, তাহলে তো আমার ভুল ত্রুটিটা দূর করা সম্ভব না। সেই জন্যই ফিগার ড্রয়িং করে তার উপরে হচ্ছে ড্রেস পরানো হয়, এই কারণে যাতে হচ্ছে ভুল ত্রুটিটা পরবর্তীতে না ধরা পড়ে। একেবারে ইনিশিয়াল স্টেজে, যে যখন একেবারে স্কেচটা করা হয়, ক্রিয়েটিভ প্রসেসের একদম ইনিশিয়াল স্টেজটা হচ্ছে ফিগার ড্রয়িং করা। ঠিক আছে, যখন কোনো ডিজাইনার ড্রেস তৈরি করে, তার ইনিশিয়াল স্টেজটাই হচ্ছে যে এই যে ফ্যাশন ফিগার ড্র করা। ফ্যাশন ফিগার ড্র করবে এবং অবশ্যই সেই ড্র করার একটা মেজারমেন্ট থাকবে, নির্দিষ্ট অনুপাত নিয়ে ফিগারটা ড্রয়িং করবে। তার মানে যে অনুপাত, যে নির্দিষ্ট অনুপাতে ফিগার ড্রয়িং করা হয়, সেটাই হলো কি ফ্যাশন ফিগার। এই যে নির্দিষ্ট অনুপাত নিচ্ছে, নির্দিষ্ট অনুপাত মানে হচ্ছে যে আমার হেডের যে মাপটুকু হবে, এবং আমার পরবর্তী আমি পুরো আমার পুরো বডিটাকে আমি হয়তো 8.5 ইঞ্চি ভাগে ভাগ করে আমি পুরো দেহটাকে আমি ড্র করব। এই যে আমার প্রত্যেকটা ভাগে আমার কোন পোর্শনটাতে আমি হচ্ছে যে আমার ওয়েস্ট লাইন আসবে, হিপের অংশ কোথায় হবে, মানে আমার এমন ভাবে বডিটা হবে যে আমার অনুপাতটা যেন ঠিক হয়, যে এমন হয় না যে আমার দেখার পরে মনে হবে যে আমার ফিগারটা পুরো ডিসপ্রপোর্শন, হাতটা যেখানে থাকার কথা হাতটা সেখানে নাই, বা আমার হচ্ছে ওয়েস্ট লাইনটা যেখানে থাকার কথা ওয়েস্ট লাইনটা সেখানে না হয়ে হয়তো বডির দিকে উঠে গিয়েছে, নয়তো আমার হচ্ছে হিপের দিকে চলে গিয়েছে। এইরকম যেন না হয়। বা আমার লেগ, আমি যখন পা গুলি আঁকবো, পায়ের মানে পোস্টটা যেন ঠিক মতো হয়, যে দেখে যেন মনে না হয় যে আমার যেখানে কাপ মাসেল থাই মাসেল, কাপ মাসেল গুলি দেখে যেন মনে হয় একদম না হয়, একদম স্ট্রেট যেন মনে না হয়। কাপ মাসেলের যেটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ আছে, সেই শেপটা যেন মনে হয়। তার মানে আমার এই যে প্রত্যেকটা অনুপাতকে আমি হচ্ছে যে প্রপারলি ড্র করার মাধ্যমে একটা ফ্যাশন ফিগার অঙ্কন করা। এই ফ্যাশন ফিগারটা অঙ্কন করার পরে আমি বিভিন্ন ড্রেস সেটার মধ্যে ডিজাইন করব। ঠিক আছে, যে আমার ফাইনাল আমার গার্মেন্টসটা কেমন হবে, সেটার একটা ইনিশিয়াল আমি হচ্ছে এখানে ড্র করে দেখাবো। ঠিক আছে, এটাই আসলে এই উদ্দেশ্যে মেইনলি ফ্যাশন ফিগারটা ড্র করা হয়। এখন এই ফ্যাশন ফিগার ড্র করার হচ্ছে যে কিছু স্টেপ আছে, মোটামুটি 9টা স্টেপ আছে। মানে সব জায়গায় মোটামুটি এই 9টা স্টেপ ধরে আসলে ফিগারটা ড্রয়িং করা হয়। যখন তোমরা নিজেরা ড্র করবে, একেবারে শুরুতেই কিন্তু ফ্যাশন ফিগার ড্র করা সম্ভব না, যার কারণে একদম স্কেচের শুরুতে প্রথমে কি করা হয় যে স্ট্রেট লাইন আঁকা হয়, স্ট্রেট লাইন গুলি প্র্যাকটিস করা হয়, ভার্টিক্যাল লাইন, তারপর ওভাল শেপ গুলি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হয় যাতে হাতটা ভালোভাবে আসে। এরপর হচ্ছে যে শুরু করা হয় আস্তে আস্তে পার্টস থেকে শুরু করা হয়, যেমন হয়তো নোজ আঁকা শুরু করা হয়, কান, তারপর হচ্ছে ঠোঁট, চোখ, এগুলি পার্ট বাই পার্ট আগে আঁকা শুরু করা হয়। এরপর পুরো ফেস, তারপরে বডিতে আসে। মানে আস্তে আস্তে ওগুলি আঁকা শুরু করে ওইটা যখন রপ্ত হয়ে যাবে, তখন ফাইনালি আসলে বডি আঁকা শুরু করে। স্কেচে আমরা এভাবে আসলে স্কেচের ক্লাসগুলি নেওয়া হয়ে থাকে। তো তারপর আমি ফিগার ড্রয়িং এর স্টেপ গুলি তোমাদেরকে আলোচনা করছি। এটা পরীক্ষায় প্রায় আসে, ফ্যাশন ফিগার কি, ফ্যাশন ফিগার অঙ্কন প্রণালী বর্ণনা কর। তখন এইরকম স্টেপ বাই স্টেপ তোমরা বর্ণনা করবে, আর ফিগারটা অবশ্যই ড্র করতে হবে। এই প্রশ্নের জন্য ফিগার মাস্ট। ঠিক আছে, ফিগার না আঁকলে কিন্তু নাম্বার পাবে না। তো শুরুতে স্টেপ, একদম প্রথম স্টেজটাকে আমাকে কি করতে হবে, প্রথমেই আমাদেরকে একটা কি করতে হবে, দেখো কি লিখেছে, ড্র এ লাইন। একটা লাইন আঁকতে হবে, একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। দিস ইজ দ্য ব্যালেন্স লাইন। এটা আমার কি একদম ব্যালেন্স লাইন। এই ব্যালেন্স লাইনটা দিলে কি হবে আমার, যেমন ধরো যখন আমি শোল্ডার আঁকছি, বা আমি যখন হচ্ছে নেকটা আঁকছি, তখন যেন একদম পুরো মিডলে থাকে, যে মনে হয় না যে এক পাশে সরে গিয়েছে। বডির কোনো একটা অংশ এক পাশে একটু বেশি চওড়া মনে হচ্ছে, কোনো পাশে চিকন, এইরকম যেন ডিসপ্রপোর্শনেট না হয়। সেজন্য কি করা হয়, প্রথমে একটা লাইন ক্রিয়েট করা হয়, এই লাইনটাকে ব্যালেন্স লাইন বলে। যে ব্যালেন্স লাইনটাকে পুরো বডি একটা সেন্টার নির্দেশ করবে। ঠিক আছে, the balance line always extends from the base of the neck straight to the ground. এই ব্যালেন্স লাইনটা কি আমার একেবারে নেকের পোর্শন থেকে শুরু করে একদম আমার পা পর্যন্ত, একদম একদম ফুট পর্যন্ত এই লাইনটা হচ্ছে বিস্তৃত থাকবে, মানে গ্রাউন্ড পর্যন্ত আমার এই লাইনটা প্রসারিত থাকবে। একটু ছবি দেখি তাহলে বুঝবে, যে একদম শুরুতে দেখো
একটা হেডের পাশে যে লাইনটা দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6 7 8 করে এরকম 9 পর্যন্ত দাগ দেওয়া আছে। এরকম একটা স্ট্রেট লাইন প্রথমে আঁকা হয়। ঠিক আছে, স্ট্রেট লাইন এঁকে সেটা স্কেলের সাহায্যে বা পেন্সিল দিয়ে অনেক সময় মেজার করা হয়। যে ওয়ান হেড মানে হচ্ছে 1 ইঞ্চি। ঠিক আছে, ওয়ান হেড মানে হচ্ছে 1 ইঞ্চি। তো এই 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম করে করে 8.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নেওয়া হয় প্রথমে। ঠিক আছে, দেখো স্টেপ 2 তে কি লেখা আছে, ড্র এ হেড উইথ দ্য মিডল অফ ইট অন দ্য লাইন। মানে লাইনের শুরুতে আমার একটা হেড ড্র করতে হবে। ঠিক আছে, এই হেডটা ড্র করার পরে টু ড্র এ হেড স্কেচ এ লার্জ সার্কেল অন টপ উইথ এ স্মলার সার্কেল বিলো ইট। মানে কি বলছে যে আমি যখন হেডটা আঁকবো, দেখো এখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে, প্রথমে আমি একটা হেড আঁকবো, এই হেড একটা সার্কেল দিব, এই সার্কেলের নিচে আরেকটা ছোট সার্কেল দিব। এই দুইটা সার্কেল আঁকার পর একটা ডায়াগোনাল লাইন দিয়ে দুইটা সার্কেলকে কানেক্ট করে দেয়া হলো। ঠিক আছে, একটা ডায়াগোনাল লাইন দিয়ে দুইটা সার্কেলকে আমি কানেক্ট করে দিলাম। এখানে তাই লেখা আছে যে প্রথমে কি বললো যে টু ড্র এ হেড, একটা হেড আঁকার জন্য স্কেচ এ লার্জ সার্কেল অন টপ, মানে টপের দিকে একটা বড় একটা সার্কেল আঁকতে হবে, উইথ স্মলার সার্কেল বিলো ইট, একটা স্মলার সার্কেল নিচের দিকে আঁকতে হবে, যেখানে বড় সার্কেলটা আঁকবো তার নিচে একটা ছোট সার্কেল আঁকবো। এরপরে কি বলেছে, কানেক্ট দিস টু অন দ্য সাইডস উইথ স্লাইটলি রাউন্ডেড ডায়াগোনাল লাইন। এরপর স্লাইটলি রাউন্ডেড ডায়াগোনাল লাইন দিয়ে দুইটা সার্কেলকে আমার কানেক্ট করতে হবে, অ্যাজ শোন ইন দ্য স্কেচ বিলো। মানে স্কেচে যেরকম দেখানো হয়েছে যে এখানে এইরকম করে, অর্থাৎ আমি প্রথমে একটা রাউন্ড সার্কেল দিলাম হেডের জন্য, তার নিচে একটা ছোট স্মলার সার্কেল, এরপর একটা রাউন্ডেড ডায়াগোনাল লাইন দিয়ে আমি দুইটা সার্কেলকে কানেক্ট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপের করণীয়। এখন 3 নাম্বার স্টেপে এসে কি করতে হবে, মেজার দ্য হেড ইদার উইথ ইউর পেন্সিল অর দ্য রুলার। মানে আমি হেডটাকে মেজার করব। আমি হয়তো পেন্সিল দিয়েও মেজার করতে পারি অথবা কি রুলার দিয়ে মানে স্কেল দিয়েও মেজার করতে পারি। ইউজিং দিস মেজারমেন্ট ড্র 9 স্মল ড্যাশেস ইকুয়াল ডিস্টেন্স অ্যাপার্ট, দেন নাম্বার দ্যাম ফ্রম দ্য বটম অফ দ্য চিন ডাউন টু দ্য বটম অফ দ্য ফিট। অর্থাৎ কি আমি যখন মেজার করলাম হেডটাকে মেজার করার পরে সেটাকে আমি 1 ইঞ্চি ধরে তারপর আমি পরবর্তীতে এই মেজারমেন্টটা নিয়ে আমি 9 স্মল ড্যাশ মানে 9টা আমি ছোট ছোট স্মল ড্যাশ দিয়ে যাব পুরো আমার লাইনটাকে। সেন্টার যে আমি লাইনটা দিয়েছি সেই লাইনটাকে আমি এই 1 ইঞ্চি ধরে ধরে আমি ড্যাশ দিয়ে যাব। ঠিক আছে, এবং আমি নাম্বার দিব 1 2 3 4 করে নাম্বার দিলাম, যেটা আমি শুরুতেই একটা পিকচারে দেখালাম। এবং সেটা কি আমার নির্দেশ করবে কি টপ থেকে বটম পর্যন্ত, মানে চিন থেকে শুরু করে আমার ফিট পর্যন্ত পা পর্যন্ত আমার এই নাম্বার 1 থেকে 10 হবে নাম্বার। ঠিক আছে, নাম্বার করে নিব। পরবর্তী স্টেপে এসে কি করব, 4 নাম্বার স্টেপে এসে কি করব, ফর দ্য টপ হাফ অফ দ্য বডি ড্র লাইনস এক্সটেন্ডিং ফ্রম 1.5 ফিট। ঠিক আছে, 2 and 1/4 হেড, 3 and 1/2 and 4 and 1/4 হেড as outlined below। আচ্ছা, এটা আমি ছবি দেখাচ্ছি। এই যে কি বললো যে প্রথমে হচ্ছে আমার 1.5 নিতে হবে, তারপরে কি বলেছে 1.5 এর পরে হচ্ছে 2 and 1/4, তারপরে 3 and 1/2 and 4 and 1/2। এই যে আমি লাইনটাকে আমি মার্ক করলাম এত ইঞ্চি, মানে এই যে হেড মানে কি 1 ইঞ্চি। ঠিক আছে, 1 হেড মানে হচ্ছে 1 ইঞ্চি। ঠিক আছে, তার মানে 1.5 ইঞ্চি। 2 and 1/4 মনে হয় তোমরা মেজারমেন্ট শিখেছো, কারণ প্যাটার্ন যেহেতু করেছো মেজারমেন্ট টেপের মেজারমেন্ট শিখেছো মনে হয়। দেখবে যে মেজারমেন্ট স্কেলের বা হচ্ছে মেজারমেন্ট টেপ যেটাতে 1 and 4 মানে হচ্ছে কি 1/4 মানে হচ্ছে দুইটা দাগ। একটা ইঞ্চির যখন শুরু হয় প্রথম একদম দুইটা দাগ মানে হচ্ছে 1 and 4। ঠিক আছে, 1/4। তারপর 2 and 1/4, 3 and 1/2 and 4 and হচ্ছে 1/4 হেড। এই লাইনগুলিকে আমি আউটলাইন করলাম মানে মার্ক করলাম।
এই মার্কগুলো আমার কি নির্দেশ করবে? প্রথমে শোল্ডার, এই যে 1.5 হচ্ছে আমার শোল্ডার নির্দেশ করবে, এরপরে বাস্ট, তারপর ওয়েস্ট, হাই হিপ এন্ড হচ্ছে ক্রচ আর লোকেটেড রেসপেক্টিভলি। The elbows are located with the waist at the three head mark. এখন ছবিতে যাই। প্রথমে কি বললো আমার হচ্ছে এই যে ওয়ান তো আমার হেড দেখালো, এরপর 1.5 এখানে আমার হচ্ছে কি বুঝালো, 1.5 পার্ট হচ্ছে মানে আমার শোল্ডার। এই শোল্ডারটা হচ্ছে এই যে দেখো এখানে যে অংশটা, এখানে 1 যদি হয় তাহলে এই যে এখানে আরো হাফ, তাহলে 1.5 হচ্ছে আমার শোল্ডার। তারপরে হচ্ছে আমার 2 and 1/4 এসে দেখো এখানে বাস্ট লাইন একটা পোর্শন দিয়েছে, এখানে বাস্ট লেখা। তারপর 3 তে এসে আমার কি এখানে ওয়েস্ট। তারপরে হচ্ছে 3 and 1/4 ছিল মনে হয়, সেখানে না 3.5 ছিল, সেখানে কি হাই হিপ। ঠিক আছে, একদম হিপের একটু উপরে, এটাকে হাই হিপ বলছে। তারপরে হচ্ছে 4 এ এসে ক্রচ, ক্রচ বোঝাচ্ছে। ক্রচ মানে দেখতেই পারছো জায়গাটা কোথায়, এই অংশটাকে ক্রচ নির্দেশ করছে। এরপরে বলছে কনুইয়ের অংশ আমার এলবো। এলবোটা কি 3, এই যে 3 এর ইঞ্চি, যেখানে আমার 3 ইঞ্চি মেজারমেন্টে এসে আমার এলবোর অবস্থানটা হবে। ঠিক আছে, এখানে এলবোটাকে মার্ক করা হচ্ছে। এরপরে 5 নাম্বার স্টেজে এসে কি, draw the feature in using straight lines. The shoulder on the women fashion figure are 1.5 feet wide. মানে উইমেন ফ্যাশন ফিগারের যে হেড আমার হচ্ছে যে শোল্ডারটা, এই শোল্ডারটা একটু প্রশস্ত হবে এবং 1.5 feet ওয়াইড হবে। The waist is a hair's width, আর ওয়েস্টটা কি হবে, হেড যতটুকু, হেড আমি 1 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি, তাহলে আমার ওয়েস্টের প্রশস্তটা হবে, প্রস্থটা হবে। ঠিক আছে, আমার শোল্ডার তো হবে কি 1.5 feet, মানে 1.5 ইঞ্চি ওয়াইড হবে শোল্ডারের মেজারমেন্ট। তারপর ওয়েস্টের মেজারমেন্ট হবে 1 head, that means 1 inch, while the hip should be about 1 and 1/4 hairs wide, যেখানে হিপের প্রস্থটা কি হবে 1 and 1/4 inch. Therefore the women fashion figure should be an hourglass silhouette. Hourglass silhouette মানে বুঝছো যে এই যে ওয়েস্টের অংশটা সরু, উপরে মানে শোল্ডার থেকে বাস্ট পর্যন্ত চওড়া, আবার ওয়েস্টের নিচে হিপের দিকটা চওড়া। একটা আওয়ার গ্লাস দেখতে যেরকম, আওয়ার গ্লাস চিনো তো মনে হয় যে আহ, অনেক কিছু থাকে যে উল্টে দিলে জাস্ট সময় গণনা করার জন্য জাস্ট এটাকে হচ্ছে উল্টে পাল্টে দিয়ে উপর থেকে নিচে করে। ঠিক আছে, ম্যাম আওয়ার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল ম্যাম, ওই যে অনেকগুলো যে বডি শেপ আছে, অ্যাপেল শেপ, তারপর হচ্ছে ম্যাম আওয়ারগ্লাস শেপ, তারপর হচ্ছে যে রেক্টেঙ্গেল শেপ, তো ম্যাম সেই ক্ষেত্রে কি ম্যাম বডি শেপ মেজারমেন্টের মধ্যে পড়বে কিনা, বা মেজারমেন্ট তাহলে কি মানে চেঞ্জ হবে কিনা না, যদি বডি মেজারমেন্টে শেপ? যখন আমরা ফ্যাশন ফিগার অঙ্কন করব তখন অবশ্যই এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, এবং এখানে শেপটা আমার অবশ্যই আওয়ার গ্লাস সিলার্জি হবে। ম্যাম সব সময়? হ্যাঁ, সব সময়ের জন্য আওয়ার গ্লাস সিলারটাই স্ট্যান্ডার্ড হচ্ছে। আমি যখন কোনো পোজ দিব না, বিভিন্ন পোজে যখন আমি করতে যাব, যে আমার পোজ হচ্ছে হয়তো আমি বিভিন্ন পোজে দাঁড়ানো, এইরকম হলে হয়তো সে চেঞ্জ হতে পারে। কিন্তু আওয়ার গ্লাস সিলারটা যখন আমি ফ্যাশন ফিগার ড্রয়িং করব তখন আমার সিলার এমনি নর্মালি আমাদের যখন আমরা উইমেন একটা ফিগার মানে চিন্তা করি তখন আমরা আওয়ার গ্লাস শেপটাকে আমরা চিন্তা করি। ঠিক আছে, এটাই স্ট্যান্ডার্ড ধরা হয়। বাস্টের অংশটা মানে উপরের অংশটা আমার চওড়া হবে এবং হিপের অংশটাও চওড়া হবে, কিন্তু ওয়েস্ট লাইনটা হচ্ছে আমার সরু হবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, তাহলে 5 নাম্বার স্টেজটা বোঝা গেল। এবার 6 এসে কি করব, এবার ফর দ্য লোয়ার হাফ অফ দ্য বডি, এবার বডির নিচের অংশ, তখন তো আমরা উপরের পোর্শন ক্রচ পর্যন্ত আমরা তখন চিন্তা করেছি। এরপর নিচের আমার লোয়ার হাফের জন্য কি মার্ক 6.5 ফিট, মানে 6.5 ফিট থেকে লোয়ার পার্টটুকু আমার শুরু হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 9 পর্যন্ত এটা যাবে, ফর দ্য নিজ এন্ড অ্যাঙ্কেল রেসপেক্টিভলি। লোয়ার হাফটা আমরা দেখে নিই। এই যে এখানে আমার 6 থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমার নি থেকে শুরু হয়েছে,
ক্রস পর্যন্ত আমরা আপার পার্টটা দেখলাম। এরপর লোয়ার পার্টে এসে 6.5 এসে হচ্ছে আমার ডি লাইন, আর একদম লাস্ট 9 দিকে হচ্ছে অ্যাঙ্কেল। এরপর 7 নম্বর, হ্যাঁ পাতটা একটু কাইন্ডলি আরেকবার বলবেন? আচ্ছা 5 নম্বর কি ছিল বলেছে, ড্র দ্য ফিচার ইন ইউজিং স্ট্রেট লাইন। আমার স্ট্রেট লাইন দিয়ে আমি হচ্ছে এই ফিগারটাকে ড্র করব। দ্য শোল্ডার্স অন দ্য উইমেন ফ্যাশন ফিগার আর 1.5 ফিট ওয়াইড। তার মানে আমার শোল্ডার, আমি যখন কাঁধটা আঁকবো, কাঁধটা আঁকলে সেটার আমি তো তখন হচ্ছে শুধু সেন্টার অংশটুকু বের করলাম, যে আমার এই লাইনটুকু আমার হচ্ছে ওয়েস্ট লাইন, এখানে আমি ওয়েস্ট আঁকবো, এখানে হিপের লাইন হবে, এখানে আমার হচ্ছে বাস্টের লাইন হবে। কিন্তু আমি কতটুকু প্রস্থ নিব, এই প্রস্থটুকু চওড়া কতটুকু সেটা কিন্তু বলা হয়নি। 5 নম্বর স্টেপ এসে চওড়ার অংশটুকু বলছে যে শোল্ডারের জন্য আমার 1.5 ফিট ওয়াইড হবে। তার মানে যখন আমি শোল্ডারের চওড়াটা আমি দিব, এই যে দেখো শোল্ডারের যখন আমি চওড়াটা দিব, এই যে শোল্ডারে এখান থেকে এই পর্যন্ত, এই শোল্ডারের চওড়াটা আমি কি দিব 1.5। ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলেছে, ওয়েস্টের জন্য 1 হিট, দ্যাট মিনস 1 ইঞ্চি। আর while hip should be 1.14, তার মানে হিপটা হবে এক এক থেকে মানে 1/4, মানে 4/1 ইঞ্চি। ঠিক আছে, হেড চওড়া হবে, মানে অর্থাৎ আমার শেপটা দাঁড়াবে কি একটা আওয়ার গ্লাস শেপটা দাঁড়াবে। নর্মালি কি বলছে, যেটা উইমেন ফ্যাশন ফিগার শুড হ্যাভ অ্যান আওয়ার গ্লাস সিলুয়েট, অর্থাৎ আমার উইমেনের সিলুয়েটটা অবশ্যই একটা আওয়ার গ্লাস সিলুয়েট হতে হবে। ক্লিয়ার অরুণী? জি ম্যাম। আচ্ছা, এরপর 6 নম্বর স্টেজ তো বললাম যে হচ্ছে আমার একদম অ্যাঙ্কেল থেকে, নি থেকে শুরু করে অ্যাঙ্কেল পর্যন্ত আমার হবে। 7 নম্বর স্টেপ এসে কি, ড্র দ্য লেগস বাই মেকিং লাইনস হুইচ কার্ভ এন্ড ন্যারোস অ্যাজ দে গো ফ্রম দ্য হাই হিপ টু দ্য নি ফর দ্য থাইস। মানে যখন আমি এই যে হিপ থেকে, হাই হিপ থেকে যখন আমি নি আঁকবো, নি পর্যন্ত, তখন আমার বিভিন্ন ধরনের লাইন, হয়তো কার্ভ কোথাও ন্যারো, এই ধরনের, যে আমি যখন আমি নিয়ের পর থেকে আমি হচ্ছে যখন আমি আঁকবো নি থেকে অ্যাঙ্কেল পর্যন্ত, তখন কিন্তু আমার ন্যারো কিছু লাইন ড্র করতে হবে। কিন্তু যখন আমি হচ্ছে থাই পর্যন্ত, হাই হিপ থেকে থাই পর্যন্ত, তখন আমার কিছু কার্ভ লাইন ড্র করতে হবে। For the calves, make a smaller cylindrical shape by carving the lines from the knees and then tapering them at the ankle. কি বোঝাচ্ছে যে ফর দ্য কাপস মানে কাপ মাসেল সবাই চিনো তো। কাপ মাসেল হচ্ছে এই যে এখানে এই অংশটাকে কাপ মাসেল বলে। আমার হাঁটু নিয়ের পর থেকে আমার অ্যাঙ্কেলের আগ পর্যন্ত যে মাসেলটা, এটাকে কিন্তু কাপ মাসেল বলে। এই কাপ মাসেলের জন্য কি বলেছে, যখন আমি কাপ মাসেল আঁকবো, ফর দ্য কাপস মেক এ স্মলার সিলিন্ড্রিক্যাল শেপ বাই কার্ভিং লাইন্স ফ্রম দ্য নিজ। আমার নি থেকে শুরু করে আমার হচ্ছে একদম অ্যাঙ্কেল পর্যন্ত, মেক এ স্মলার সিলিন্ড্রিক্যাল শেপ বাই কার্ভিং দ্য লাইন্স ফ্রম দ্য নিজ। আমার নি থেকে আমার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ আঁকতে হবে, অর্থাৎ বেলনাকার শেপ আঁকতে হবে, and then tapering them at the ankles, এবং এটাকে আমার টেপারিং করা মানে সরু করে দিতে হবে অ্যাঙ্কেল পর্যন্ত, যেটা আমাদের হচ্ছে পায়ের ক্ষেত্রে হয়। খেয়াল করে দেখো, নি থেকে শুরু করে আমার একটা বেলনাকার, অনেকটা বেলনাকার শেপ, এটা বেলনাকার শেপ এসে আমার নিয়ের দিকে মানে অ্যাঙ্কেলের দিকে এসে কি হবে, সরু হবে, টেপারিং করে দিতে হবে, অনেকটা সরু চাপিয়ে দিতে হবে। ঠিক আছে, তা আমার নি থেকে আমার বেলনাকার শেপ এসে আমার অ্যাঙ্কেলের দিকটা এসে আমার টেপার করে দিতে হবে, অর্থাৎ অনেকটা শুরু করে দিতে হবে। এরপরে কি, দ্য থাইস এন্ড দ্য কাফস শুড বি সেম লেন্থ। থাই এবং হচ্ছে আমার কাফস এর জন্য আমার সেম লেন্থ হতে হবে, অর্থাৎ আমার এই যে থাইয়ের পোর্শনটা দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত নি পর্যন্ত আমার এতটুকু তো থাই, থাইয়ের লম্বা যতটুকু আমার এই কাপ মাসেলের লম্বাটা আমার সেম লেন্থেরই হতে হবে। 8 নম্বর স্টেপ এসে কি, দ্য লাস্ট হেড ইজ ফর দ্য ফিট।
অর্থাৎ লাস্ট হেডটা আমার ফিটের জন্য অর্থাৎ পায়ের পাতার জন্য আমার অবশিষ্ট থাকলো, which begin at the ankle to flare out in the diagonal lines for 3/4 of the length of the head before they meet at the point। অর্থাৎ কি আমার যে অ্যাঙ্কেল থেকে শুরু করে বাকি অংশটুকু যেটা আমার হচ্ছে ডায়াগোনাল লাইন দিয়ে হচ্ছে কি করতে হবে, এবং এটা হেডের আমার হেডের লেন্থে 3/4 হবে, যেটা আমার পায়ের পাতা আঁকার জন্য রেখে দিতে হবে। ঠিক আছে, এরপরে লাস্ট 9 স্টেপে এসে কি ড্র দ্য হ্যান্ড সিমিলারলি, এবং হচ্ছে হাতটাও সিমিলারলি আমার অঙ্কন করতে হবে। দিস বিগিন উইথ দ্য রিস্ট এট দ্য ক্রচ, মানে কি এই যে আমার রিস্টে শুরু হবে ক্রচে, ক্রচে এসে আমার রিস্টে হবে। এই যে হাতের যে রিস্ট কবজিটা আমার কি এই যে ক্রচ লাইন বরাবরই কি কিন্তু আমার এই রিস্টটা শুরু করতে হবে। ঠিক আছে, যদি আমি উপরে দেই তাহলে কিন্তু হলো না, বা নিচে দেই তাও হবে না। অর্থাৎ এই ফ্যাশন ফিগারটা মানে কি আমার একদম সঠিক অনুপাত নিয়ে যে ফিগারটা আমার অঙ্কন করা হবে সেটাই কিন্তু ফ্যাশন ফিগার। আমার প্রত্যেকটা অনুপাত আমার সমান হতে হবে, আমার এই রিস্টের লাইনটা অবশ্যই আমার এই ক্রচের বরাবরই হতে হবে। কি বলেছে যে দিস বিগিনস উইথ দ্য রিস্ট এট দ্য ক্রচ, এই রিস্টটা শুরু হবে ক্রচের দিকে, দ্য ফিঙ্গার শুড এন্ড এ লিটল অ্যাবাভ দ্য 5 হেড মার্ক, এবং এই ফিঙ্গার গুলি আমার কি হবে, ফিঙ্গার গুলি শেষ হবে কোথায়, যেখানে আমি 5 নাম্বার হেড 5 হেড যেখানে মার্ক করেছি, যে দেখো এখানে 5 হেড মার্ক করা হয়েছে, 5 হেড যেখানে মার্ক করা হয়েছে সেখানেও দেখো আমার এই আঙ্গুলগুলি শেষ হবে। ঠিক আছে, রিস্টটা শুরু হয়েছে আমার ক্রচের বরাবর, ক্রচ লাইন বরাবর, আর এই আঙ্গুলগুলি আমার শেষ হবে কোথায়, যেখানে আমার 5 হেডটাকে আমার মার্ক করেছি এই বরাবরই আমাকে শেষ করতে হবে আঙ্গুলগুলি, তার নিচে নামানো যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো, আচ্ছা, যখন ফ্যাশন ফিগার আসবে পরীক্ষা, ফ্যাশন ফিগার কি, ফ্যাশন ফিগার অঙ্কন প্রণালী, এই 9টা স্টেপ বর্ণনা করতে হবে, যেভাবে লেখা আছে এখানে এভাবে স্টেপ গুলো, এবং মেজারমেন্টটা সেম হতে হবে, এভাবে হচ্ছে করবে, এবং হচ্ছে অবশ্যই একটা ফিগার ড্র করতে হবে। এইরকম একটা ফিগারও আঁকতে পারো, বা তোমাদের পছন্দ মতো যখন তোমরা স্কেচ শিখে যাবে তখন তোমরা ফিগার ড্র করাও শিখে যাবে তখন। তবে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, কোথায় আমার নি কত হেড, ইঞ্চি দিয়ে মেপে আমার কত হেড নিয়ের অবস্থান, আমার অ্যাঙ্কেলটা কোথায় হবে, আমার যখন রিস্ট আমি আঁকবো হাতের এলবোর অবস্থানটা কোথায় হবে, রিস্টের অবস্থান কোথায় হবে, আমার ফিঙ্গারের এন্ডিং পয়েন্টটা কোথায় হবে, ক্রচের অবস্থান কোথায়, হিপ, বাস্ট, প্রত্যেকটা জিনিসের আমার মেজারমেন্ট ঠিক হতে হবে। ঠিক আছে, এটা তাহলে এটা গেল। সাধারণত কত মার্কসের জন্য আসে? এটা সাধারণত 10 নম্বরের জন্য আসে, কিন্তু এটা অনেক বড় একটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই দেখবে তোমাদের ছোট ছোট 3 4 সর্বোচ্চ নাম্বার, 4 নাম্বারের বেশি কিন্তু আসে না। শুধু 2টা প্রশ্ন একটু বেশি নাম্বার দিয়ে আসে, একটা হলো সিম, সিম কি, সিমের প্রকারভেদ গুলি বর্ণনা করো। এটা অবশ্যই চিত্র সহ সিমের প্রকারভেদ বর্ণনা করতে হবে, টোটাল 12 নাম্বার একটা প্রশ্ন হয় সিমের প্রশ্নটা। আর হচ্ছে যখন ফ্যাশন ফিগার ড্রয়িং আসবে এখানে হচ্ছে 10 বা 12 নাম্বার একটা প্রশ্ন হবে, অর্থাৎ এই একটা প্রশ্নই থাকবে 12 নাম্বারের জন্য ফ্যাশন ফিগার, এটার সাথে আর কোনো অংশ থাকবে না, কোনো লেজ লাগানো থাকবে না। যে কনফিডেন্ট যে হ্যাঁ আমি ফ্যাশন ফিগার একদম অ্যাকুরেটলি আঁকতে পারি, আমার প্রপোর্শন ঠিক হয়, কোনো ধরনের সমস্যা হয় না, তাহলে প্রশ্নটা আনসার করবে, ভালো নাম্বার আসছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা সমস্যা আছে কোনো? না ম্যাম। ম্যাম 8 নাম্বারটা আরেকটু যদি বলতেন। আচ্ছা 8 নাম্বারটা কি ছিল? আচ্ছা 8 নাম্বারটা কি ছিল, দ্য লাস্ট হেড ইজ ফর দ্য ফিট, অর্থাৎ এই যে দেখো আমার এই যে অংশটুকু, দেখি ছবিটার লাস্ট অংশ, এই যে দেখো 9 পর্যন্ত আমার এই অ্যাঙ্কেল পর্যন্ত আমার 9। ঠিক আছে, এরপরে এই যে 10 যেটাকে মার্ক করছে, এই 10 পর্যন্ত অর্থাৎ এই অ্যাঙ্কেল থেকে শুরু করে বাকি 1 হেড থাকে আমার, এই 1 হেড হচ্ছে আমার কি পায়ের অংশটুকুর জন্য, অর্থাৎ অ্যাঙ্কেল থেকে আমার ফ্লেয়ার হয় মানে প্রসারিত হয়ে যে অংশটুকু থাকবে 1 হেড, সেটা আমার পায়ের পাতা আঁকা হবে।
এটাই। ম্যাম পরীক্ষা যদি অনলাইনে হয় তাহলে ফিগার ড্রয়িং কিভাবে করব? পরীক্ষাও হতে পারে, ঠিক আছে, তবে ওই ফোর্থ ইয়ার যারা মাস্টার্স এদের জন্য অনলাইনের কথা বলছে, কিন্তু এখনো কিন্তু ফিক্সড হয়নি, ঠিক আছে। এই যে গত 2-3 দিন আগে আমাদের মিটিং ছিল, মিটিং এ হচ্ছে বলা হয়েছে যে পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলি কিছু ডিপার্টমেন্ট, আসলে অনেকগুলি না, কিছু ডিপার্টমেন্ট অনলাইনে নিয়েছে, বাকিরা অনেক ডিপার্টমেন্টই এখনো সাহস করতে পারছে না। তো আমাদের এখনো কিন্তু সিদ্ধান্ত হয়নি, বলছে যে 1 মাস সময় রেখেছে, 1-2 মাস দেখবে, হয়তো যদি পরিস্থিতি অগাস্টের পরে, তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কথা। গতকাল আমি পেপারেও দেখলাম, প্রথম আলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা বলছে বারবার, ইউনেস্কো থেকেও বারবার বলছে যে আম, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। তো এখন দেখা যাক, যদি হয়তো মাসের মধ্যে, যদি হয়তো সেপ্টেম্বর অক্টোবরে যদি খুলে দেন, সেক্ষেত্রে তো আর অনলাইনে হবে না। তবে তোমাদেরটা অনলাইনে হওয়ার পসিবিলিটি আমার কাছে কেন জানি কমই মনে হচ্ছে। ইনশাল্লাহ হয়তো আর কত বছর পরে এভাবে অফ করে রাখবে। টিকা যেহেতু চলে এসছে, ভ্যাকসিনেটেড করে সবাইকে হয়তো ক্লাসরুম খুলে দিবে, আমার যতটুকু মনে হলো। আর ফোর্থ ইয়ার মাস্টার্স দেখা যাক, যদি অনলাইনে নেয় তাহলে নিল, আর যদি অনলাইনে না নেয় তাহলে ফিজিক্যালি নিবে। আচ্ছা, আরেকটা কি পড়াবো নাকি থাকবে আজকে? বলো। এটাই তো একটু কনফিউজিং লাগলো, কারণ হচ্ছে ম্যাম না আঁকলে বা হচ্ছে নাইলে বুঝতে একটু মানে না হ্যাঁ, আঁকলে হবে না আর কি, যেটা মনে হচ্ছে। সেই জন্যই আমি হচ্ছে এই টপিকটা পড়াতে চাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা যখন তোমার স্কেচ শিখবে, স্কেচ আঁকা যখন শিখে যাবে, তখন এই থিওরিটা একবার চোখ বুলালে নিজেরাই লিখতে পারবে, কারণ তোমরা তো শিখে যাবে অলরেডি, এটা তো প্র্যাকটিস করে করে আঁকাটাই শিখতে হবে। যখন আঁকা শিখে যাবে তখন থিওরিটা কোনো কিছুই মনে হবে না, একদম পানি ভাত মনে হবে, একবার রিডিং দিলে পরীক্ষার খাতায় লিখতে পারবে। কিন্তু শুরু হোক আগে, তারপরে দেখবে আর অতটা কঠিন মনে হবে না, আঁকা শুরু করে দিলে আর কঠিন হবে না। ম্যাম পকেটে স্লাইড গুলো দিলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, পকেটের স্লাইড গুলো আমি দিতে চেয়েছি, একটু দেখিয়ে দেই পকেটের স্লাইড গুলিতে। এটা আমি আজকে দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা দেখো, শুরুতে পকেটটা কি, যখন একটা পোশাক চেনার একটা, মানে পোশাকের একটা অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় একটা সময় এসে, যখন একদম শুরুর দিকে পোশাকের একটা পকেটের একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখাবো, তার মানে কি, পোশাক আইডেন্টিফিকেশনের একটা অন্যতম বৈশিষ্ট্য হয়ে যায় পকেট, allowing us to store the transport and our personal effects safely and comfortably. We all use pockets on a daily basis, অর্থাৎ আমরা রেগুলার বেসিসে কিন্তু পকেট ইউজ করি, কেন? স্টোর করার জন্য অথবা ট্রান্সপোর্ট করার জন্য, আমাদের কোনো পার্সোনাল কোনো ইকুইপমেন্ট বা অথবা কোনো টাকা পয়সা থেকে শুরু করে যে কোনো আমাদের কোনো পার্সোনাল ইকুইপমেন্ট, সেটা আমরা ক্যারি করার জন্য, স্টোর অথবা ক্যারি করার জন্য হচ্ছে আমরা এই পকেটটা ব্যবহার করি ডেইলি বেসিসে। বাট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফাংশনাল পারপাস, pocket form a large part of garments design process, meaning there is a whole host of pocket styles out there. আচ্ছা, যদিও এটা ফাংশনাল পারপাসে ব্যবহার করা হয়, তারপরও এটা ডেকোরেটিভ পারপাসেও কিন্তু পকেটটাকে ব্যবহার করা হয়। এরপরে ব্যাকগ্রাউন্ডটা কি, আমরা একদম শুরুতে মনে হয় এক্সেসরিজ না যখন ক্লাস নিয়েছিলাম তখন আমরা পকেটে একটা কথা বলেছিলাম, একদম 13 শতকের পূর্ব পর্যন্ত, আমরা একদম শুরুর দিকে যখন মানুষ আসলে কি যে পোচেস ব্যবহার করতো, পোচেস মানে কি যে থলে, মানে কোনো কিছু ক্যারি করার জন্য, তাদের কোনো গুডস বা ইকুইপমেন্ট সেটা ক্যারি করার জন্য এরকম থলে, চামড়ার অথবা কাপড়ের থলে ব্যবহার করতো, যখন এই পকেটটা আবিষ্কার হয়নি। কিন্তু 13 শতকের দিকে হচ্ছে ইউরোপের ইউরোপের যে ক্লদিং গুলি দেখা যেত, সেই ক্লদিং গুলিতে তখন একটা পকেট টাইপের, অনেকটা এখন আধুনিক পকেটের মতো দেখা যায়, কিন্তু সেটাকে তখন ফেচেস বলতো। এই ফেচেস এই ফেচেসটা অনেকটাই পকেটের মতো, ঠিক আছে। তখন এই 13 শতাব্দীর দিকে ইউরোপিয়ান ক্লদিং এ এই ফেচেসটা ব্যবহারটা শুরু হয়। কি লেখা আছে? Feathers are vertical slits that were cut into tunics to allow access to the carry pouches on under the garment. এই ফেচেসটা কি, আমার ভার্টিক্যালি একটা স্লিট থাকবে, অর্থাৎ কাটা জায়গা থাকবে,
যেখানে আমার কি থাকবে, আমার এক্সেস থাকবে, আমার কোনো পচেস মানে থলেটা আমি যেন গার্মেন্টস এর মধ্যে ঢুকাতে পারি। সেই জন্য দুই পাশে দুটো স্লিট থাকে। একটা ছবি আমি দেখাবো ফিচার্সটা। It wasn't until the 17th century that pockets started to be sewn into men's garments. মানে 17 শতকের আগ পর্যন্ত হচ্ছে মেন্স এর গার্মেন্টস হচ্ছে পকেটটা ওইভাবে সেলাই করা হতো না। তার পরবর্তীতে এসে এই পকেটটা সাধারণত হচ্ছে মেন্সদের গার্মেন্টসে এই পকেটটার অস্তিত্বটা দেখা যায় এখন, এবং বর্তমান পর্যন্ত তাই কিন্তু, with women's garments remaining predominantly pocketless until the mid to late 80s। অর্থাৎ এই 17 এর পর থেকে 80s পর্যন্ত যে আমার উইমেনের যে গার্মেন্টস গুলি সেগুলিতে পকেটলেসই থাকে। ঠিক আছে, তার আগ পর্যন্ত পকেট দেখা যেত, কিন্তু 17 শতকের পরে এবং 18 শতক পর্যন্ত এবং 18 শতকের পরেও যে উইমেন ক্লদিং এ আসলে কোনো পকেটের অস্তিত্ব দেখা যেত না, শুধুমাত্র মেন্স আইটেমে এই পকেটের অস্তিত্ব দেখা যায়। তো বর্তমানে এখন যেমন দেখা যায় যে কন্টেম্পোরারি সময়ে এসে কি দেখা যায় যে মেয়েদের গার্মেন্টসও কিন্তু পকেট দেখা যায়। আচ্ছা, তো এই পকেটের সাধারণত পকেটে অনেক ভ্যারিয়েশন আছে, অনেক, মানে 35টা হবে মিনিমাম যে ভ্যারিয়েশন আছে পকেটে। এই টোটাল ভ্যারিয়েশন গুলি সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি প্যাচ পকেট, একটা হচ্ছে সেটিন পকেট, আর একটা হচ্ছে স্টিং পকেট। প্যাচ পকেটটা মানে, প্যাচ পকেটটা হচ্ছে এ পকেট অ্যাপ্লাইড অনটু দ্য আউটসাইড অফ দ্য গার্মেন্ট, অর্থাৎ আমার গার্মেন্টস এর আউটসাইড পোর্শনে এই পকেটটা বসানো থাকে। সেটিন পকেটটা কোথায়, এই পকেট may be cutting an opening in the garment and stitching the pocket back to the inside of the garment। অর্থাৎ আমার এই পকেটটাকে সেট করা হয় কি, আমার গার্মেন্টে যেখানে আমার ওপেনিং পার্ট থাকবে এবং ভেতরের দিকে গার্মেন্টের ভেতরে হচ্ছে আমার একটা এই যে অনেকটা থলে টাইপের থাকবে, যেটা কি তোমরা ওই যে স্ল্যান্টেড পকেট দেখো, প্যান্টের পকেট, যেটা প্যান্টের পকেটে যখন তুমি হাত দাও মানে জাস্ট উপরের দিকে আমার হচ্ছে যে একটা কাটিং পোর্শন থাকে, মানে কাট এবং ওপেনিং পোর্শনটা থাকে যে যেটা ভেতর দিকে হাতটা ঢুকানো যায়। আর নিচে কি একদম গার্মেন্টস এর ভেতরের দিকে হচ্ছে কি আমার একটা থলে টাইপের থাকে যেখানে আমরা কিছু রাখি, তাই না? তো এটা হচ্ছে সেটিং পকেট। আর সিম পকেট কোনটা, এই টাইপ অফ পকেট ইন হুইচ দ্য ওপেনিং ফলস অ্যালং দ্য সিম লাইন অফ দ্য গার্মেন্ট। অর্থাৎ গার্মেন্টস এর যে সিম লাইন গুলি আছে, যে ইনসাইড সিম, আমরা সিম পড়েছি যে আমরা ইনসাইডে যে যেমন শার্টের ইনসাইডে সিম থাকে, তো হয়তো ইনসাইড সিমে হতে পারে বা আউটসাইড কোনো সিমে হচ্ছে এই পকেট গুলি অ্যাটাচ করা থাকে, সেজন্য এটাকে সিম পকেট বলে। অর্থাৎ সিম লাইনে এটার অবস্থান থাকে। এরপরে যেমন ধরো একটা ভ্যারিয়েশন, তো এরকম অনেক অনেক ভ্যারিয়েশনের মধ্যে আমি কিছু ভ্যারিয়েশন রেখেছি, পরীক্ষা তোমরা এই কয়েকটা দিলেই হবে, এত বেশি তো সম্ভব না। তো প্যাচ পকেট এটা খুবই একদম হচ্ছে কমন একটা পকেট, যেটা অনেক বেশি ব্যবহার করা হয় এবং শার্টে এটা খুবই বেশি ব্যবহার করা হয়। তোমরা দেখবে যে শার্টে এই প্যাচ পকেটটা থাকে। প্যাচ পকেটের আবার কিছু ভ্যারিয়েশন আছে, অনেক ধরনের ভ্যারিয়েশন আছে প্যাচ পকেটে। যেমন দেখবে কোনো প্যাচ পকেট যে শার্টের পকেটে দেখবে যে এটা উপরে ফ্ল্যাপ দেয়া থাকে, এই যে যেটাকে ফ্ল্যাপ বলে, যে ঢাকনা। অনেক সময় প্যাচ পকেটে এরকম ওপেনিং অবস্থা থাকে, কোনো ফ্ল্যাপ থাকে না, এটা একটা টাইপ। অনেক সময় কি এরকম একটা ফ্ল্যাগ দেয়া থাকে, এটা প্যাচ পকেটের একটা ভেরিয়েশন। দেখো কি লেখা আছে, প্যাচ পকেটটা কি, প্যাচ পকেটস আর পকেটস ক্রিয়েটেড ফ্রম এ প্যাচ অফ ফ্যাব্রিক প্লেসড অন টপ অফ দ্য গার্মেন্ট। অর্থাৎ গার্মেন্টের আমার টপে প্লেস করা হয়। এই প্যাচ অফ ফ্যাব্রিক মানে কি, কাপড়ের একটা তালি, প্যাচ মানে কিন্তু তালি, ঠিক আছে? অর্থাৎ একটা আলাদা একটা তালি তো কিন্তু বসানো হয়, তালির মতোই কিন্তু পকেটটা বসানো হয়। এটা আলাদা একটা ফ্যাব্রিক, গার্মেন্টস এর ফ্যাব্রিক দিয়ে করা হয়, কিন্তু আলাদাভাবে কেটে এই গার্মেন্টের টপ পর্যায়টা বসানো হয়। উইথ দ্য রং সাইড ডাউন অ্যান্ড দেন টপ স্টিচ ইনটু প্লেস। এবং একটা কি টপ স্টিচ দেওয়া হয়। টপ স্টিচ মানে কি, এই যে দেখো এখানে যে স্টিচটা উপরের দিকে একটা সেলাই দেখা যায়, এটাকে টপ স্টিচ বলে। উইদিন দ্য প্যাচ পকেট টাইপ দেয়ার আর সেভারাল স্টাইলস। মানে বললাম যে প্যাচ পকেটের অনেক ধরনের স্টাইলস আছে। যেমন ধরো প্যাচ পকেটের একটা স্টাইলস হচ্ছে ক্যাঙ্গারু পকেট। ক্যাঙ্গারু পকেটটা কি, যে আমরা যেমন দেখো হুডিতে, হুডিতে যে আমরা এই টাইপের একটা পকেট দেখি না, দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, দেখা যায়। দেখা যাচ্ছে না? হ্যাঁ,
এই যে হুডিতে আমরা যেমন দুই পাশে হাত আমরা এখানে কিন্তু রাখতে পারি, এরকম বড় একটা পকেট দেয়া থাকে, সেটা আমরা দুই পাশ থেকে হাত ঢুকানো যায় যেটা। তো এইটা হচ্ছে ক্যাঙ্গারু পকেট বলে এটাকে। এটা কি সাধারণত টি শার্ট বা যেগুলি সাধারণত হুডি, এই হুডিতে হচ্ছে আমার এই ক্যাঙ্গারু পকেটটা বসানো থাকে, এবং এটা একটা ওয়ান কাইন্ড অফ প্যাচ পকেট। প্যাচ পকেটের একটা ভ্যারিয়েশন হচ্ছে ক্যাঙ্গারু। এরপরে দেখো কয়েন পকেট। এই কয়েন পকেটটাও হচ্ছে তোমরা চিনো, এটা জিন্সের প্যান্টে দেখবে যে এই পকেটটা দেখা যায় বেশি, এটাকে কয়েন পকেট বলে। এটাও হচ্ছে এটাও প্যাচ পকেটের একটা ভ্যারিয়েশন। ঠিক আছে, প্যাচ পকেটের একটা ভ্যারিয়েশন হচ্ছে কয়েন পকেট। দেখো কি লিখেছে, that little pocket in your jeans is also known as a coin pocket and is in itself a patch pocket. এই যে জিন্সের প্যান্টে ছোট্ট একটা পকেট থাকে, এটাকে কি কয়েন পকেট নামে পরিচিত, এবং এটা প্যাচ পকেটেরই একটা টাইপ। দিস স্মল almost their patch pocket can be made more distinctive with embroidery or embellishment. এই যে কয়েন পকেটটা, এটা বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। এটাতে এমব্রয়ডারি অনেক সময় করা থাকে, অনেক সময় এমবেলিশমেন্ট করা থাকে, কোনো ধরনের এমবেলিশমেন্ট, সেটা এই যে দেখো এখানে যেমন ছোট্ট একটা মেটাল ইউজ করেছে, আবার অনেক সময় এমব্রয়ডারি থাকে, অনেক সময় পেইন্টিং বা কোনো ধরনের স্টিকার বা কোনো ধরনের লোগো এই টাইপের কিছু থাকতে পারে। এটা হচ্ছে তার মানে প্যাচ পকেট, এটা ভেরিয়েশন। এরপরে স্ল্যান্টেড পকেট। এই যে আমরা বললাম যে একটু আগে ইনসেট পকেট, ইনসেট পকেটের একটা ভেরিয়েশন হচ্ছে স্ল্যান্টেড পকেট। স্ল্যান্ট অথবা স্ল্যাশ পকেট বলে এটাকে। এটা আমরা সাধারণত এই যে প্যান্টে প্যান্টে যেমন আমরা এই যে এখানে বললাম যে হাত ঢুকানোর জন্য এখানে একটা ভার্টিক্যালি একটা হচ্ছে যে আমার ইয়ে থাকে, ওপেনিংটা এইভাবে থাকে যে আমরা হচ্ছে দুই হাত এখানে ঢুকানো যায় এইরকম। এটা হচ্ছে স্ল্যান্টেড পকেট। কি লেখা আছে যে দেখো, অলসো known as slant pocket or slash pocket commonly appear on pockets, slacks and jackets. মানে জ্যাকেট, প্যান্ট এই ধরনের হচ্ছে গার্মেন্টস গুলিতে দেখা যায়। These pockets are set into the garment on an angle, allowing the wearer to slide their hands in and out easily. অর্থাৎ কি আমার এই পকেটটাকে একটু অ্যাঙ্গেল করে বসানো হয়, যাতে কি ওয়্যারার মানে যে পরবে সে যেন মানে স্লাইড দেয়ার হ্যান্ডস ইন এন্ড আউট ইজিলি, এবং সে যেন খুব সহজেই তার হ্যান্ডটাকে স্লাইডলি মানে ভেতরে ঢুকাতে পারে এবং বের করতে পারে। অন প্যান্টস, স্ল্যাশ পকেট উইল টিপিক্যালি স্টার্ট এট দ্য ওয়েস্ট প্যান্ট and slash down towards the outseam. এই যে নরমালি প্যান্টে কি হয়, এই স্ল্যাশ পকেটটা হচ্ছে আমার ওয়েস্ট ব্যান্ড। দেখো এই যে এখানেই তো ওয়েস্ট ব্যান্ডটা, ওয়েস্ট ব্যান্ডের নিচ থেকে শুরু হয় এন্ড হচ্ছে আউটসিম। এই যে আউটসিম কি, এই যে এটা কি সিম, এই যে প্যান্টের এই জোড়াটা এটা কি, এটা সিম করা হয়েছে এখানে, যে এই সিম লাইনে এসে আমার শেষ হবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে? রেসপন্স করো। না না ম্যাম। ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েল্ট পকেট। এটাও অনেক সময় তোমরা দেখবে যে ব্লেজার, জ্যাকেটে এই ধরনের ওয়েল্ট পকেট থাকে। এই ওয়েল্ট পকেটটা হচ্ছে কি আমার ইনসেট পকেটের একটা ভেরিয়েশন। এই ইনসেট পকেটের হচ্ছে কি ওয়েল্ট পকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস ইনসেট পকেট এক্সাম্পলস when thinking types of pocket. It is a more traditional insert pocket. এটা একদম ট্রেডিশনাল ইনসার্ট পকেট এবং অনেক বেশি ব্যবহার করা হয়। আগেও ব্যবহার করা হতো এবং এখনো কন্টেম্পোরারি যে ডিজাইনার আছে তারাও এই ধরনের ওয়েল্ট পকেটে ব্যবহার করে। এরপরে জেটেড পকেট। এটা তোমরা দেখো ব্লেজারের মধ্যে এই জেটেড পকেটটা দেখা যায়, এটাকে অলসো বেজম পকেট বলে। এই জেটেড পকেট ইজ দ্য স্লিক এন্ড ফর্মাল পকেট দ্যাট ইজ মেইনলি ইউজড ফর স্যুট জ্যাকেটস এন্ড আদার ফর্মাল ওয়্যার। সাধারণত ফর্মাল ওয়্যার অথবা স্যুট জ্যাকেটে এই জেটেড পকেটটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত দিলেই হবে এই কয়েকটা পকেটের ভেরিয়েশন। তোমরা একটু চেষ্টা করবে চিত্রগুলি দেওয়ার জন্য। যেটারে আমি পকেট পড়াচ্ছি, স্লিপ পড়াচ্ছি, একটু চিত্রটা যতটা সম্ভব একে দেখানো পসিবল সেটা করবে। আর এটা আসলে কি, এই যে স্লিপ বলো, জেটেড বলো, ওয়েল্ট বলো, তারপর হচ্ছে কয়েন, স্ল্যান্টেড, এই পকেটগুলি কিন্তু তোমাদের 304 এ স্টিচিং এর একটা পার্ট। তোমাদের 304 এর প্র্যাকটিক্যাল আছে না, প্র্যাকটিক্যালে এই পকেটগুলি তৈরি করা শেখানো হবে। প্যাচ পকেট, কিভাবে প্যাচ পকেট সেলাই করতে হয়,
স্ল্যান্টেড পকেট কিভাবে সেলাই করতে হয়, জেটেড পকেট কিভাবে সেলাই করতে হয়, ওয়েল্ট পকেট কিভাবে সেলাই করতে হয়। এটা কিন্তু স্টিচিং এর একটা পার্ট তোমাদের 304 এর। ঠিক আছে, তাহলে পকেটে সমস্যা আছে? হুম। না ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে, হ্যাঁ, আমি তাহলে এটা ইমেল করে দিব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, কারো কোনো কোয়েশ্চেন ম্যাম, আছে? হুম। আমাদের ভেলভেটের স্লাইড কি পাবো না? তো অ্যাসাইনমেন্ট তো করতে পারছি না এটার জন্য। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ভেলভেটেরও আমি স্লাইড করেছি। আমি 3-4 দিন বসে শুধু স্লাইডই করেছি, মানে স্লাইড করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়াও, ভেলভেট কত নম্বরটা হচ্ছে? 7। 7, হ্যাঁ। ভেলভেটের স্লাইড আছে, যেভাবে পড়িয়েছি একদম সেম জিনিসই এখানে আছে। ভেলভেট কি, কোথায় এটার উৎপত্তি হয়েছে প্রথম, কিভাবে এটা হয় উৎপত্তি, এটা এখানে দেওয়া আছে। বর্তমান সিনারিটা এখানে দেওয়া আছে, যে বর্তমানে কি দেখা যায় এটা দেখে নিবেন। কিভাবে ভেলভেটটা তৈরি হয় এখানে, আর ওই কঠিন প্রসেসটা দিলাম না, সহজ একটা দিলাম এখানে। তেমন কিছু না, যেমন দেখো এখানে কি লেখা আছে, ভেলভেট ইজ মেড অন স্পেশাল লুপ known as a double cloth which produces two pieces of velvet simultaneously। অর্থাৎ হচ্ছে একটা স্পেশাল লুমে ভেলভেটটা তৈরি করা হয়, যেটা ডাবল ক্লথ, মানে দুইটা পিস থাকবে। এই দুইটা পিস হচ্ছে একই সাথে তৈরি করা হয়। Velvet is characterized by its even pile height which is usually less than half a centimeter। অর্থাৎ এই যে ভেলভেটের উপরে যে একটা পাইল থাকবে, যেটাই কিন্তু কেটে ফেলা হয়, কেটে একটা রাফ আমার টেক্সচার তৈরি করা হয়। তারপর velvet today is usually made from synthetic and natural fiber but it was originally made from silk। এটা একদম অরিজিনালি যে প্রথমে এটা সিল্ক দিয়ে তৈরি করা হতো, কিন্তু বর্তমানে হচ্ছে এটা সিনথেটিক অথবা ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। পিওর সিল্ক ভেলভেট ইজ রেয়ার টুডে। অবভিয়াসলি মানে বর্তমানে যে কোনো কিছু আসলে পিওর জিনিস পাওয়াটাই রেয়ার। তো পিওর সিল্ক ভেলভেট যেটা, সেটা এখন বর্তমানে পাওয়া যায় না বললেই চলে, এবং যদি পাওয়া যায় সেটা অনেক বেশি এক্সপেন্সিভ। Most velvet that is marketed as silk velvet combines both silk and rayon। যেটা বর্তমানে বাজারে সিল্ক ভেলভেট বলে বিক্রি হচ্ছে, সেটা আসলে কি সিল্ক এবং রেয়নের কম্বিনেশন। Synthetic velvet can be made from polyester, nylon, viscose or rayon। viscose মানে rayon, এখানে ভুল দিচ্ছি। ঠিক আছে, তার মানে সিনথেটিক ভেলভেটটাই হচ্ছে আমার কি তৈরি হয়, পলিয়েস্টার দিয়ে তৈরি হতে পারে, নাইলন এন্ড ভিসকোস দিয়ে তৈরি হতে পারে। ম্যাম আপনি একদিন বলেছিলেন ভেলভেট থেকে খালি টিকা আকারে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, টিকা আকারেই কোয়েশ্চেন আসে, কখনো আসবে না যে, সাধারণত এখন পর্যন্ত এই টাইপের কোয়েশ্চেন করেনি। যেমন গত বছর আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, ভেলভেট কি, ভেলভেট সম্পর্কে বিস্তারিত লিখো। একটা বড় প্রশ্ন দিয়েছি, যদিও ফাউন্ডেশন কমিটি আমার ওই প্রশ্ন নেয়নি, অন্য প্রশ্নগুলি দিয়েছে। তো ভেলভেটের প্রশ্ন খুব একটা নিতে চায় না বা দেয় না, আগে করে লিখে গতানুগতিকতা থেকে এখনো কেউ বের হতে পারেনি। ঠিক আছে, কিন্তু তারপরে টিকা হলে কিন্তু অনেক ইনফরমেশন দিতে হয়। এখন 4 নম্বরের জন্য যদি লিখি জাস্ট কি পয়েন্টটুকু, যে ভেলভেট কি প্রথমে একটু বললাম, কোথাও উৎপত্তি হয় সেটা একটু বর্ণনা করলাম অল্প একটু। এরপরে ভেলভেটটা কি দিয়ে তৈরি হয় এটা আমি দিলাম, যে সিল্ক ভেলভেট বর্তমানে হচ্ছে আমার সিনথেটিক ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, তো এটা দিলাম অল্প 1-2 লাইনে যতটুকু দেওয়া সম্ভব হয়। যখন টিকা আসবে মানে প্রশ্ন, তোমরা যখন মার্কস অনুযায়ী প্রশ্নগুলিকে হচ্ছে তোমরা সেভাবে অ্যান্সার করবে। প্রশ্নে যতটুকু মার্কস থাকবে সে অনুযায়ী তুমি অ্যান্সার করবে। 4 নাম্বার থাকলে 4 নাম্বারে নিয়ে আসবে প্রশ্নগুলিকে। তখন তোমার এই যে ডিফারেন্ট টাইপস, তখন ডিফারেন্ট টাইপস গুলিকে এভাবে দিবে না, এরকম বর্ণনা করতে হবে না, এটা জাস্ট তোমাদের জানার জন্য আমি এটা দিয়েছি। কিন্তু এগুলি বর্ণনা তুমি পড়ার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখলে, মানে টাইপস গুলি একটু নামগুলি জেনে রাখলে ভেলভেটের কি কি টাইপস হয়, এর বেশি কিছু করতে হবে না। ঠিক আছে, আর এখানে ইউজেসটা দিলে ভালো, ইউজেস আর মেইনটেনেন্সটা একটু দেয়া আছে, মানে যত্নটা দেয়া আছে, কি কি কাজে ব্যবহারটা অবশ্যই দিবে। টিকা আসলে তো মানে কি, এটার বৈশিষ্ট্য মানে কি মধ্যে, কি এর মধ্যে ভেলভেট কি তার মধ্যে বৈশিষ্ট্য চলে আসে।
এরপর কিভাবে তৈরি হয় সেটা একটু বললে, তারপর এটা টাইপস গুলি একটু নামগুলি লিখলে, ব্যবহার অবশ্যই দিবে, আর যত্নটাও চালিয়ে দিতে পারো। ঠিক আছে? তার মানে এই পর্যন্ত। এখানে যেমন আমি ভেলভেটের এই যে এই টাইপস গুলি যে সেখানে সেগুলো একটু ছবি দিয়েছি, যে ক্রাশ ভেলভেটটা কিরকম, এই যে অ্যাম্বোস ভেলভেটটা দেখতে কিরকম, স্ট্রেচ কিরকম, স্ট্রেচ প্লেন ক্রাশ প্লেন অনেকটা দেখতে একই টাইপের বোঝা যায়, এগুলি পার্থক্যটা বোঝাটা টাফ। ঠিক আছে, তো এই ভেলভেট গুলি কেমন দেখতে এখানে কিছু ছবি দিয়েছি। আর এখানে তোমাদের ওই যে শ্যাটিনের জন্য মানে এই 7 নম্বর টপিকটায় যা যা আছে এখানে আমি পুরোটাই এখানে আসলে দিয়ে আছে। 7 নম্বর টপিকটাই পুরোটা আমি স্লাইড দিয়ে দিলে তোমরা এখানে পেয়ে যাবে। শ্যাটিন কি আমি বলেছি, এটা বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, যে শাইনি ফন্ট মানে এটা টেক্সচারটা অনেক বেশি শাইনি হয়, বিউটিফুল ড্রেপ অর্থাৎ আমার খুব সুন্দর করে ড্রেপ করা যায়, ডিউরেবল টেকসই, রিঙ্কেল রেজিস্ট্যান্ট অর্থাৎ স্যাটিনটা কিন্তু ভাঁজ হয় না, কুঁচকে যায় না, ঠিক আছে, আয়রনের প্রয়োজন হয় না, এটা রিঙ্কেল রেজিস্ট্যান্ট। তারপর হচ্ছে ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ, যেহেতু অনেক বেশি স্লিপি, এই স্লিপারের কারণে এটা নিয়ে একটু কাজ করাটা একটু টাফ। তো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এটার ব্যবহারটা দেওয়া আছে, ড্রেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আপহোলস্টারিং, তারপর হচ্ছে বেডশিট, ফুটওয়্যার, ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসেবে ব্যবহার করা হয় স্যাটিনটা। এখানে সবকিছু দেয়া আছে। ঠিক আছে, টুইলেরও দেয়া আছে, নিটিং কি নিটিং সম্পর্কে একটু দেয়া আছে, এখানে আমি এই স্লাইডগুলি নতুন করে করেছি, তোমাদের নিটিং প্রসেসটা এখানে সবের মাধ্যমে দেয়া আছে। প্রিন্টিং প্রিন্টিং সম্পর্কে একটু লিখেছি আমি এখানে কিছু। আচ্ছা, এই স্লাইডটা দিয়ে দিব। বলো এখন আর কোনো প্রশ্ন আছে কিনা। বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন না থাকলে তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আচ্ছা ম্যাম। আমার হ্যাঁ, আমার মনে হয় না আর তেমন কোনো সমস্যা আছে। সবগুলি আমার মোটামুটি মানে সিলেবাস কভার করা হয়েছে। আর তোমাদেরকে কিন্তু আমি টাই ডাইটা পড়ে নিতে বলেছিলাম, টাই ডাইটা তোমরা অবশ্যই পড়বে ভালো করে, কারণ অনেক সময় দেখা যায় কি টাই ডাই থেকে প্রশ্ন করে, টাই ডাই থেকে একটা প্রশ্ন আসে। আমি দেখি টাই ডাইয়ের একটা স্লাইড থাকার কথা আমার কাছে। উম, অনেকগুলি এই কিছুদিন আমি গত সপ্তাহটা শুধু আমি স্লাইড করার কাজে ব্যয় করেছি, অনেকগুলি স্লাইড রেডি করেছি। আচ্ছা, যাই হোক, তো টাই ডাইটা আর স্ক্রিন প্রিন্টটা, আচ্ছা হ্যাঁ দিয়ে আছে এখানে টাইডের কিছু স্লাইড, হ্যাঁ এই স্লাইডটা আছে এখানে। তবে এখানে আমি জাস্ট কি পয়েন্টগুলি দিয়েছি, মানে বর্ণনা তো তোমরা জানোই, বর্ণনাগুলি তোমরা একটু শিখে নিবে, আর অবশ্যই এটা সুবিধা অসুবিধাটা লিখবে টাইডের ক্ষেত্রে। আর স্ক্রিন প্রিন্ট পড়বে, এই দুইটাই পড়বে, টাইডে স্ক্রিন প্রিন্ট। পড়ানো, এগুলি পড়ানো দরকার আছে, টাইডে স্ক্রিন প্রিন্ট। বলো, টাইডে স্ক্রিন প্রিন্ট পড়াতে হবে? ম্যাম এগুলো কি বর্ণনা আসার সম্ভাবনা আছে ম্যাম? যদি থাকে তাহলে ম্যাম হচ্ছে যে ম্যাম একটু যদি ব্রিফ করে দিতেন কিভাবে লিখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট দিন চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি স্লাইড গুলো দিয়ে দিব। আর যেহেতু প্রশ্ন নাই তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।